স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। দেশ জুড়ে তাপদাহে আরও ৩ দিনের হিট অ্যালার্ট জারি, চাঁপাইনবাবগঞ্জে ঝরে যাচ্ছে আমের গুটি। বাড়ি বা অফিসে এডিস মশা লার্ভা পাওয়া গেলেই জেল জরিমানা, ডিএনসিসি মেয়রের হুঁশিয়ারি। গভর্নমেন্ট অফিসেও যদি আমি পাই, এই গভর্নমেন্ট অফিসের যে দায়িত্বে যে আছে তার বিরুদ্ধে মামলা হবে। এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত, ঘটনার তদন্ত চলছে। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। তাপদাহে আজও বিপর্যস্ত সারা দেশ, এতে ব্যাহত হচ্ছে জনজীবন। এ অবস্থায় ৭২ ঘন্টার হিট অ্যালার্ট বা সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সকালে আবহাওয়াবিদ বজলুর রশিদের সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দেশে চলমান তাপপ্রবাহ আজ থেকে পরবর্তী ৭২ ঘন্টা থাকতে পারে, তাই এই সময় পর্যন্ত সতর্ক থাকতে হবে। এদিকে গত কয়েকদিনের মতোই গরমের তীব্রতায় নাকাল সাধারণ মানুষ। প্রচণ্ড গরমে রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে অনেকেই। বেশি অসুবিধায় পড়েছে শিশু ও বয়স্করা। দেশের প্রায় সব জেলাতে বইছে তাপপ্রবাহ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, তীব্র গরমের মধ্যে হিট স্ট্রোক ও পানি শূন্যতা সহ নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। এ সময় তরল জাতীয় খাবার বেশি খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তীব্র গরমে বরগুনায় ভয়াবহ আকার ধারণ করেছে ডায়রিয়ার প্রকোপ। আক্রান্তদের বেশিরভাগ নারী ও শিশু। বৈশাখের শুরু থেকেই কখনো মৃদু আবার কখনো মাঝারি তাপপ্রবাহ বয়ে চলছে চুয়াডাঙ্গার উপর দিয়ে। আজ দুপুর ১২টায় চুয়াডাঙ্গার আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করেছে। বরিশালে গরম থেকে পরিত্রাণ পেতে মানুষের পাশাপাশি পশু পাখিও নেমে পড়েছে নদী, খাল ও পুকুরে। বাগেরহাটে গত ৩ দিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে ৩৯, ৪০ ও ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বাগেরহাট বাস মালিক সমিতির উদ্যোগে বাস যাত্রী, খেটে খাওয়া শ্রমিক ও সাধারণ পথচারীদের মাঝে ঠান্ডা পানি, স্যালাইন ও শরবত বিতরণ করা হয়েছে। মাঝারি তাপপ্রবাহ বয়ে চলছে চুয়াডাঙ্গার ওপর দিয়ে। জেলার তাপমাত্রা দাঁড়িয়েছে ৩৮.২ ডিগ্রি সেলসিয়াসে। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল আউলিয়া। জান্নাতুল, চুয়াডাঙ্গায় আজ গরম কতটুকু অনুভূত হচ্ছে, পাশাপাশি জানাবেন হাসপাতালে কি রোগীর সংখ্যা বেড়েছে? ধন্যবাদ তানিয়া। যেমনটি আপনি জানতে চাচ্ছিলেন, আজকে কিন্তু গত ৪ দিনের তুলনায় চুয়াডাঙ্গার তাপমাত্রা কিছুটা কমেছে। যদিও এই তাপমাত্রা বেলা ৩টায় রেকর্ড করা হয়েছে ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। টানা রেকর্ডের পরে, গত ৪ দিনের টানা তাপমাত্রা রেকর্ডের পরে আজকে এসে জনসাধারণের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে পেলেও কিন্তু আমরা কিন্তু সেই অনুভবটা করতে পারছি না। এই যে আমি দাঁড়িয়ে আছি পিচঢালা রাস্তাটা মনে হচ্ছে তপ্ত একটা আগুনের কুণ্ডলী। এবং সকাল থেকে আমরা মাঠেই ছিলাম এবং আমরা যেমনটি জানতে পারছি যে পুরো এই গরমে কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে খেটে খাওয়া দিনমজুর মানুষেরা। নির্মাণ শ্রমিক থেকে শুরু করে কৃষি শ্রমিক যারা আছে সবাই কিন্তু তারা একই কথা বলছেন যে এই যে তারা গরমে হাঁসফাঁস করছে, অতিষ্ঠ হচ্ছে জনজীবন এবং তাদের কিন্তু কাজের ব্যাহত হচ্ছে, তারা প্রচুর ঘেমে যাচ্ছে এবং সে কারণে তাদের এনার্জিতে কিছুটা ঘাটতি পড়ছে এবং এ কারণে তারা কিন্তু আগের তুলনায় তাদের জীবিকার উপরে একটা বড় ধরনের প্রভাব
পড়েছে। এবং পাশাপাশি যেমনটি আরেকটা বিষয় আপনাকে আমি জানাতে চাই যে জেলাতে কিন্তু এবছর সরকারি এবং বেসরকারি উদ্যোগে তেমন কিন্তু সহায়তা আমরা লক্ষ্য করতে পারছি না। যদিও বেসরকারি সহায়তায় কিছু সহায়তা পানি বিতরণের মতো এরকম কিছু আমরা দেখেছিলাম গতকাল এবং গত পরশুদিন, কিন্তু সেটা চাহিদার তুলনায় খুবই নগণ্য। এবং এক্ষেত্রে আমরা সরকারি পর্যায়েও দেখছি না যে এরকম কোনো উদ্যোগ নেওয়া। তবে গতকালকের একটা সমন্বয় সভায় জেলা প্রশাসকের পক্ষ থেকে 1 লক্ষ গাছ চারা রোপণের কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আরেকটা বিষয় আপনাকে জানাতে চাই, এতে কিন্তু ফসলের ক্ষতি হচ্ছে প্রচুর। মাঠে যে ধানগুলো আছে, ধানের বীজতলায় যথেষ্ট পরিমাণ পানি সেচ করতে হচ্ছে এবং আমের মুকুলগুলোতে পানি স্প্রে করছে। এবং এই বিষয়ে বারবার সতর্কতা দিচ্ছেন আমাদের কৃষি অধিদপ্তর। এবং আবহাওয়াবিদরা যেটা জানাচ্ছেন, আবহাওয়া অফিস থেকে কোনো সুখবর কিন্তু আমরা এখনো পাইনি। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং আমাদের জেলাতে কিন্তু আরও তাপমাত্রা বেড়ে 44 ডিগ্রিতে দাঁড়াতে পারে বলে এরকম আশঙ্কা করছেন আবহাওয়া অফিস। তানিয়া। প্রচণ্ড তীব্র তাপদাহের খবর জানাচ্ছিলেন চুয়াডাঙ্গা থেকে জান্নাতুল আউলিয়া। প্রচণ্ড গরমে নাকাল নওগাঁর জনজীবন। এবারে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন নওগাঁ থেকে আমাদের সহকর্মী আব্দুর রৌফ। রৌফ, নওগাঁয় আজ তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে আর জেলায় রোগ ব্যাধির প্রকোপ রয়েছে কিনা সেটিও জানাবেন। তাই আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে সারা দেশব্যাপী গত 1 সপ্তাহ ধরেই কিন্তু প্রচণ্ড তাপদাহ বয়ে যাচ্ছে এবং গতকালকের চেয়ে আজকে কিন্তু নওগাঁর আজকে বিকেল 3টায় নওগাঁর সর্বোচ্চ তাপমাত্রা আপনার 36.8 ডিগ্রি পরিমাপ করা হয়েছে, যে তাপমাত্রা গতকালকে ছিল 38.6 ডিগ্রি। এবং গতকালকের যে তাপমাত্রা সেটি ছিল নওগাঁর এই চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা। এই 1 সপ্তাহের বেশি ধরে যে প্রচণ্ড তাপদাহ চলমান রয়েছে, এর কারণে কিন্তু জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। সাধারণ মানুষরা কিন্তু বিশেষ করে শ্রমজীবী যারা আছে তারা মাঠে গিয়ে বাইরে কাজ করতে না পারার কারণে তাদের অনেকটা আয় কমে গেছে, কষ্টে জীবনযাপন করছে। এছাড়া কিন্তু কোনো মানুষই অতি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না। রাস্তাঘাট আপনার অনেকটা ফাঁকা এবং আপনার বেলা যত কমছে তখনই আসলে একটু দোকানপাট মানে খোলা দেখা যাচ্ছে। এছাড়া কিন্তু তাছাড়া দিনের অধিকাংশ সময় কিন্তু আপনার রাস্তাঘাট অনেকটা ফাঁকা মনে হচ্ছে। তবে এই প্রচণ্ড তাপদাহের কারণে জেলার 11টি উপজেলায় বিভিন্ন হাসপাতালে কিন্তু আপনার শিশুরা বিশেষ করে ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। শিশুদের পাশাপাশি যারা বয়স্ক আছে তারাও কিন্তু এই গরমজনিত রোগে কিন্তু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, এমনটি অবস্থা দেখা গিয়েছে। তবে চিকিৎসকরা বলছে যে এই প্রচণ্ড রোদের কারণে তাপদাহের মধ্যে জরুরি কাজ ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে। এছাড়া বেশি পরিমাণ বিশুদ্ধ পানি এবং তরল জাতীয় খাবার খাওয়ার আপনার তারা মানে উপদেশ দিয়েছে। এছাড়া কিন্তু নওগাঁ আপনার আমের জন্য বিখ্যাত। এই প্রচণ্ড তাপদাহের কারণে গত 1 সপ্তাহের কারণে আপনার তাপদাহে যে প্রচণ্ড তাপদাহ, এর কারণে কিন্তু আমের গুটিগুলো ঝরে যাচ্ছে। এতে করে আম চাষি যারা রয়েছে তারা কিন্তু অনেকটা দুশ্চিন্তার মধ্যে পড়েছে। শুধু আমই নয়, আপনার ধান যে রয়েছে আকাশের বৃষ্টি না হওয়ার কারণে ধান সহ অন্যান্য যে রবি ফসলগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা ক্ষতির মুখে পড়েছে। মানে সেচ দিয়ে কিন্তু তেমন একটা লাভ হচ্ছে না। সব মিলিয়ে তাই নিয়ে বলা যায় যে প্রচণ্ড তাপদাহের কারণে নওগাঁরও জীবনযাপন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষের পাশাপাশি পশু পাখি যারা আছে তারাও কিন্তু হাঁসফাঁস অবস্থা সৃষ্টি হয়েছে। তো তা নিয়ে এবং এই তাপমাত্রাটা আরও কয়েকদিন অব্যাহত থাকবে এমনটি জানিয়েছে নওগাঁর বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান। তো নওগাঁ থেকে প্রচণ্ড তাপদাহ নিয়ে আমার কাছে ছিল এই তথ্য। নওগাঁ থেকে যুক্ত ছিলেন আব্দুর রৌফ। চলমান দাবদাহের কারণে চাঁপাইনবাবগঞ্জের আমের গুটি ঝরে যাচ্ছে। এতে চাষিরা হতাশ হয়ে পড়েছেন। আর আমের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে কৃষি অফিস। কয়েকদিনের টানা দাবদাহে জনজীবনের পাশাপাশি বিপর্যস্ত আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের বেশিরভাগ বাগান। প্রতিকূল আবহাওয়ার কারণে চলতি বছরে আমের মুকুল এসেছে কম, তার উপর প্রচণ্ড খরায় ঝরে যাচ্ছে গুটি।
এতে চিন্তিত হয়ে পড়েছেন চাষিরা। এখন কয়েকদিন থেকে যে তাপদাহ চলছে, এরপরে যে গাছে যে দানা আছে, আমের গুটিগুলো আছে, সেগুলো ঝরে পড়ছে। আমরা টার্গেট করে কাজ করে যাচ্ছিলাম, বাগান পরিচর্যা করে যাচ্ছিলাম, আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। এখন হয়তো 2-1 দাম দেখা যাচ্ছে, কিন্তু সেটা এই তাপদাহে টিকবে কিনা সেটা সন্দেহ আছে। যে কয়টা আম আছে রোদের তাপে শুকিয়ে পড়ে যাচ্ছে, এভাবে তাপ হলে আমাদের গাছে আম থাকবে না। একদম বাদ, মানে ওগুলোর কোনো অস্তিত্ব নাই, শুধু ডাঁটা ঝুলছে, কোনো আমের গুটি বা কোনো কিছু নাই। খরায় গুটি রক্ষায় নিয়মিত গাছের গোড়ায় পানি ও ঢালে ছত্রাকনাশক ছিটানোর পরামর্শ দিচ্ছে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র। আম ঝরা রোধ করতে হলে খুব জরুরিভাবে এখন গাছের গোড়ায় সেচ দিতে হবে। যদি সেচের ব্যবস্থা না করা যায় তাহলে অন্তত গাছে পানি স্প্রে করতে হবে, এবং যদি এটা পানি স্প্রে করা না যায় তাহলে কিন্তু আম ঝরে যাবে। স্থানীয় কৃষি কর্মকর্তা বলছেন, চলমান দাবদাহে গুটি ঝরে পড়ার কারণে আমের লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে। তাপদাহ চলছে এবং পরবর্তীতে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকে, কালবৈশাখী ঝড় থাকে, সুতরাং এখনই কিছু বলা যাচ্ছে না। তবে আমার কাছে মনে হয়েছে যে এবছরের যে বিরূপ আবহাওয়া, এটি আসলে আমের জন্য আসলে কোনো ভালো কিছু আনবে বলে আমার কাছে মনে হচ্ছে না। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে 37,604 হেক্টর জমির বাগান থেকে 4.5 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দীপ্ত বার্তা কক্ষ। যুদ্ধে নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ ব্যয়ের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ঢাকায় জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাপ এক্সপো উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান। সরকার জাতীয় অভিযোজন পরিকল্পনা গ্রহণ করেছে জানিয়ে ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। এই অবস্থায় ক্ষতি ও ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে 4 দিনের জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান বা ন্যাপ এক্সপো। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসিডিপি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। বাংলাদেশ প্রথমবারের মতো এই সম্মেলনের আয়োজক। এবার 104টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশ সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের সাথে নিয়ে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ বিসিডিপি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী জানান, দুর্যোগের ঝুঁকি হ্রাসের লক্ষ্যে 27 বছরের জন্য জাতীয় অভিযোজন পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আমার প্রত্যাশা, উন্নত দেশসমূহ তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। এলডিসি থেকে উত্তরণের পরেও বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হুমকিতে থাকা অন্যান্য দেশগুলো যাতে অব্যাহতভাবে আর্থিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহায়তা পায়, সেজন্য আমি আন্তর্জাতিক সম্প্রদায় ও ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানাই। বিভিন্ন দেশের অভিযোজন সক্ষমতা বাড়াতে প্রধানমন্ত্রী 6টি প্রস্তাব তুলে ধরেন। আসুন সকলকে সঙ্গে নিয়ে আরও নিবিড়ভাবে এই ধরিত্রী রক্ষায় আমরা কাজ করি। সেই সাথে একটি কথা না বলে পারছি না, এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। বৈশ্বিক কার্বনের শতকরা মাত্র 0.48 ভাগ বাংলাদেশ নিঃসরণ করলেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে এটি অন্যতম। এই বাস্তবতা আবারও স্মরণ করিয়ে দেন বাংলাদেশের সরকার প্রধান। ইউএনএফসিসি। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। 27 এপ্রিল থেকে কোনো বাসা বাড়ি বা অফিসে এডিস মশার লার্ভা পাওয়া গেলে জেল জরিমানার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। আজ রূপনগরে ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির মাসব্যাপী সচেতনতামূলক প্রচারের উদ্বোধনী অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি। সিটি কর্পোরেশনের কোনো অফিসেও যদি লার্ভা পাওয়া যায়, সেই অফিসের কর্মকর্তার বিরুদ্ধেও মামলা করা হবে বলে সতর্ক করেন আতিকুল ইসলাম। ডিএনসিসির 54টি ওয়ার্ডে এই কার্যক্রম শুরু হয়েছে। যাদের বাড়িতে
গভর্নমেন্ট অফিসেও যদি আমি পাই, এই গভর্নমেন্ট অফিসের যে দায়িত্বে যে আছে তার বিরুদ্ধে মামলা হবে, কেস হবে, জরিমানা হবে। যার বিরুদ্ধে হবে, ইভেন কি আমার সিটি কর্পোরেশনের যদি কোনো বিল্ডিংয়ে পাওয়া যায়, সেই সিটি কর্পোরেশনের যে অফিসার আছে তার বিরুদ্ধেও মামলা হবে। শিক্ষা উপবৃত্তির টাকা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে র্যাব। এই চক্রটি ক্রেডিট কার্ড এবং মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক লেনদেন ও ব্যাংকিং কার্যক্রম ঘিরেও প্রতারণা করত। কখনো শিক্ষা বোর্ড, কখনো বা সরকারি দপ্তরের কর্মকর্তা পরিচয়ে দীর্ঘদিন ধরে শিক্ষার্থী, অভিভাবক এমনকি মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম চালানো মানুষের টাকা আত্মসাৎ করছে একটি চক্র। এমন অভিযোগ পাওয়ার পর মাঠে নামে র্যাব। গাজীপুর, নারায়ণগঞ্জ, জামালপুর, কুমিল্লা ও ফরিদপুর থেকে একে একে ধরা হয় ৮ জনকে। সোমবার রাজধানীর কারণ বাজারে সংস্থাটির মিডিয়া সেন্টারে জানানো হয়, সারা দেশে এই চক্রের অনেক সদস্য রয়েছে। ফোন দেওয়ার পরে তারা যখন তাদেরকে আশ্বস্ত করতে পারে বা তাদের বিশ্বস্ততা অর্জন করতে পারে, তখন তারা এই ডেবিট আর ক্রেডিট কার্ডের এবং মোবাইল ব্যাংকিংয়ের বিভিন্ন ধরনের ওটিপি নেওয়ার মাধ্যমে তাদের কাছ থেকে টাকাগুলি হাতিয়ে নেয়। তাদের সারা বাংলাদেশে প্রায় ২,০০০-এর মতো জনবল বর্তমানে কাজ করছে। আমরা প্রায় ১৮৬১টা মোবাইল নাম্বার আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি। প্রতারণার কাজে ব্যবহার করা মোবাইল ফোনের ৩ শতাধিক সিম উদ্ধার করেছে পুলিশের এই এলিট ফোর্স। যাকে আমরা ধরতে পারি না, যার ছেলেকে ধরেছি বাপ্পি মোল্লা, বাবা হচ্ছে খোকন মোল্লা, তার একদিনে তার অ্যাকাউন্টে এইভাবে ৮,৮৫,০০০ টাকা এসেছে। এবং আমি যাকে আমরা ধরেছি মোহাম্মদ জাকির হোসেন, আমরা যখন ধরেছি ওই দিনই শুধুমাত্র তার অ্যাকাউন্টে 2 লক্ষ টাকার উপরে আদান প্রদান হয়েছে। এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে সচেতনতার পাশাপাশি মোবাইল ফোনের সিম বিক্রির সময় সতর্ক থাকার পরামর্শ দেন এই কর্মকর্তা। সিমগুলি সঠিক ব্যক্তি ব্যবহার করেন। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, সকালে সীমান্ত এলাকা দিয়ে হাসান মিয়া নামের এক কৃষক নোম্যান্স ল্যান্ডে গেলে বিএসএফ তাকে গুলি করে। গুরুতর অবস্থায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তার মৃত্যু হয়। নিহত হাসান মিয়া কায়ুমপুর গ্রামের বাসিন্দা। এ বিষয়ে বিজিবি ৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাবের বিন জব্বার জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। কক্সবাজারের রামুতে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ গরু চোরা কারবারির গ্রুপের 2 সদস্য নিহত হয়েছে। সম্পর্কে 2 জন বাবা ছেলে। পুলিশ জানায়, রামুর গর্জনিয়ায় মিয়ানমার ভিত্তিক গরু চোরা কারবারি গ্রুপের হোতা শাহিন গ্রুপ ও আফসার গ্রুপের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর সূত্র ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল মধ্যরাতে হত্যাকাণ্ডের এই ঘটনাটি ঘটে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। স্বর্ণসহ 3 যাত্রীকে আটক করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের এনএসআই ও কাস্টমস। সকালে দুবাই থেকে আসা 3 যাত্রীকে আটক করা হয়। আটককৃতরা হলেন মোবারক আলী, নাজমুল হক ও আনোয়ার শাহ। সকাল 6:45টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-148 ফ্লাইটে করে চট্টগ্রামে পৌঁছান তারা। এ সময় তাদের গতিবিধি সন্দেহ হলে তল্লাশি করা হয়। পরে কাপড়ে পেস্টিং করে কম্বলের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা 1 কেজির বেশি স্বর্ণ জব্দ করা হয়। বিএনপি আন্দোলন থেকে পিছপা হয়নি উল্লেখ করে ফের কঠোর আন্দোলনে নামার কথা জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে সরকারের নানা সমালোচনা করেন তিনি। বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে। আন্দোলন থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নেই দাবি করে বিএনপি ফের শক্তি অর্জন করছে বলেও জানান দলের এই নেতা। দেশের গণতন্ত্র হত্যার জন্য ভারতকে দোষারোপ করেন এই বক্তারা। বলেন, গণতন্ত্র না ফেরা পর্যন্ত ভারতীয় পণ্য বর্জন এর আন্দোলন অব্যাহত থাকবে। রিকশাওয়ালা ভাইরা তারা
ছাড় পাচ্ছে না। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও স্বাধীনতা অর্জনে মুজিবনগর সরকারের ভূমিকা নিয়ে আরও ব্যাপক গবেষণার আহ্বান জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা সহ বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষক নেতারা। সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার আর্টস অডিটোরিয়ামে সম্প্রতি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত মুক্তিযুদ্ধ, মুজিবনগর সরকার ও সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান। বক্তারা বলেন, মুজিবনগর সরকার গঠন না হলে হয়তো দেশ স্বাধীন হতো না। জাতির পিতার প্রতি শ্রদ্ধা রেখে তার আদর্শকে ধারণ করার প্রতিও গুরুত্ব দেন শিক্ষক নেতারা। বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হওয়া বিশ্বের জনপ্রিয় বিজনেস রিয়েলিটি শো শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ এর প্রথম সিজনের প্রচার শুরু হচ্ছে 26 এপ্রিল। সোমবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের বিচারকরা জানান, প্রায় 2000-এরও বেশি আবেদন থেকে যাচাই বাছাই করে যোগ্যদের গ্রুমিং করে অনুষ্ঠানের সুযোগ দেওয়া হয়েছে। শার্ক ট্যাঙ্ক শো এর মাধ্যমে সম্ভাবনাময় উদ্যোক্তারা তাদের ব্যবসায়িক ধারণা বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করে তাদের মন জয় করে চুক্তির মাধ্যমে নগদ অর্থ বিনিয়োগ পেতে পারেন। 26 এপ্রিল রাত 10টা থেকে প্রতি শুক্রবার দীপ্ত টিভিতে সম্প্রচারিত হবে শার্ক ট্যাঙ্ক। একই সঙ্গে দেখা যাবে ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গতেও। ইচ্ছা আছে, তারা কিন্তু একটা ইন্সপিরেশন পাবে যে আমরাও এরকম কিছু করতে পারি। নিজেদের টাকা যেটা আমরা ইনভেস্ট করছি এটা প্রোডাকশন থেকে বা স্পন্সর থেকে আসেনি। এমন কোন সেক্টর নেই যেখান থেকে কোনো না কোনো বিজনেসকে আমরা দেখিনি। অনেক কিছু আছে যেরকম আমরা কোনো নাম্বার ছাড়াই হয়তো আমরা ইনভেস্ট করেছি, বিকজ উই হ্যাড ফেথ ইন দ্যাট পারসন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত H.E. ইয়াওয়েন। বেলা 11টায় তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর সেখানে বঙ্গবন্ধু সহ 15 আগস্টের সকল শহীদ ও মহান মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন। রাজধানীর বনানীতে অফিসিয়াল স্টোর চালু করেছে লিভাইস। এটি বাংলাদেশে লিভাইসের প্রথম অফিসিয়াল স্টোর। বাংলাদেশে লিভাইসের অফিসিয়াল পার্টনার হিসেবে রয়েছে DBL গ্রুপ। স্টোরটিতে নারী ও পুরুষের জন্য ডেনিম, নন ডেনিম, টপস, জিন্স, ট্র্যাকার, জ্যাকেট সহ বিভিন্ন মাত্রার রুচি ও স্টাইলের পণ্য রয়েছে। অফিসিয়াল স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে লিভাইস স্ট্রাউস অ্যান্ড কোম্পানির দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর আমিশা জৈন বলেন, অফিসিয়াল স্টোরের মাধ্যমে ঢাকায় লিভাইস স্ট্রাউস অ্যান্ড কোম্পানির গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো। দৃঢ় নেতৃত্বের মাধ্যমে বিগত বছরগুলোর প্রতিকূলতা কাটিয়ে রেকর্ড পরিমাণ ও টেকসই প্রবৃদ্ধি অর্জন করে চলেছে পুঁজিবাজারে প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLC। চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ওয়ালটন হাইটেকের মুনাফা বেড়েছে 512.42 কোটি টাকা বা 205%। এ সময়ে কোম্পানিটির মুনাফা ব্যাপক বৃদ্ধি সহ আর্থিক প্রায় সব সূচকেই উন্নতি হয়েছে। রবিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের 38তম সভায় আলোচ্য সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর আর্থিক ফলাফল প্রকাশ করা হয়। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে ওয়ালটনের মুনাফা হয়েছে 421.98 কোটি টাকা। আগের হিসাব বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছিল 235.55 কোটি টাকা। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দেশ জুড়ে তাপদাহে আরও 3 দিনের হিট অ্যালার্ট জারি। চাঁপাইনবাবগঞ্জে ঝরে যাচ্ছে আমের গুটি। বাড়ি বা অফিসে এডিস মশার লার্ভা পাওয়া গেলেই জেল জরিমানা, DNCC মেয়রের হুঁশিয়ারি। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে BSF এর গুলিতে বাংলাদেশি কৃষক নিহত, ঘটনার তদন্ত চলছে।
এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:50 দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।